হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনে সকলের স্বাগত। তো এখানে একটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। বাংলাতে আবার ফিরে এসেছে নীল চাষ। নীল চাষের ইতিহাসটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, সেটা আমরা দেখব। তার আগে আমরা নিউজটা দেখে নেব। পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকে এই বছর থেকে বাণিজ্যিকভাবে নীল চাষ শুরু করেছে মহাত্মা গান্ধী গ্রামোদ্যোগ সেবা সংস্থান ফাউন্ডেশন নামে একটি সংস্থা। প্রথম ধাপে 80 বিঘা জমিতে আপাতত মোট 22 জন স্থানীয় কৃষক এই প্রকল্পের সাথে যুক্ত। প্রত্যেকেই আদিবাসী, তাদের প্রযুক্তিগত সাহায্য করছে কুমায় নবনী সোসাইটি ইত্যাদি ইত্যাদি। তো এখানে ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। 1777 সালে ফরাসি বণিক লুই বোনো ভারতে প্রথম নীল চাষের সূচনা করেন। 1777 সালে সে সময় শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বস্ত্রশিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল। কাপড় রং করতে ইংল্যান্ডের নীলের বিপুল চাহিদা তৈরি হয়। অন্যতম যোগানদাতা ছিলেন বাংলার নীল চাষিরা। 1833 সালে ব্রিটিশ পার্লামেন্ট এটাকে এই বিষয়ে আইন নিয়ে আসা হয় নীল চাষের বিষয়ে। তো এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নীল বিদ্রোহ শুরু হচ্ছে 1859 সালে। নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, মহাবিদ্রোহের 2 বছর পরে। শুরু হচ্ছে কোথায়? কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয়েছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে শুরু হয়েছিল। প্রধান নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল, শ্যামল মণ্ডল, কাদের মোল্লা। তো এরা প্রত্যেকটা নাম এখানে গুরুত্বপূর্ণ। প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। বিশে ডাকাত নামে খ্যাত ছিলেন। নীলকর সাহেবদের উপরে প্রথম সংগঠিত প্রত্যাঘাত হানেন। আক্রমণ করেন নীলকরদের বাসস্থান, কারখানা। প্রথমেই আক্রমণ হয় শান্তিপুরের নীলকুঠিতে, তারপরে নিশ্চিন্তিপুর, বাঁশবেড়িয়া, শিকারপুরের মতো নানা জায়গায় নীলকুঠির উপর হামলা চলে। 1808 সালে 27 সেপ্টেম্বর আসাননগরে তার ফাঁসি হয়। দেহ ঝুলিয়ে রাখা হয়েছিল গাছে, যাতে পাখিরা টুকরে খায়। বিদ্রোহের কি শাস্তি হতে পারে? নীলকরদা চেয়েছিলেন তা দেখুন নীল চাষিরা, যাতে করে আর কেউ বিদ্রোহ করার সাহস না পায়। তো এখানে নীল চাষের একটা চিত্র দেয়া রয়েছে। ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে প্রথম নীল চাষ শুরু করছেন, কোন সময়ে বিদ্রোহ হয়েছিল, কারা বিদ্রোহের নেতৃত্ব স্থানে ছিলেন, কে প্রথম শহীদ ছিলেন, এই প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, হিস্ট্রি থেকে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব, কৃষকের আয় বাড়াতে নীতি বদলের পথে হাঁটবে কি কেন্দ্র? এটা এখানে আলোচনা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা দেখেছি ক্ষমতায় আসার পরেই পিএম কিষাণ যোজনাতে কিন্তু বেশ কিছু বরাদ্দ সেখানে করা হয়েছে। তো এই নিয়ে এখানে আলোচনা রয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য, ভোটে বিজেপির খারাপ ফলের পেছনে অন্যতম বড় কারণ কৃষক অসন্তোষ। সূত্র উদ্ধৃত করে শুক্রবার সংস্থা জানিয়েছে, সেই অসন্তোষ সামাল দিতে কৃষকদের আয় বাড়াতে নীতি বদলাতে পারে কেন্দ্র। খাদ্যপণ্যের দাম কমানোর লক্ষ্যে 2022 থেকে চাল, গম, চিনি, পেঁয়াজের রপ্তানিতে বিধিনিষেধ জারি করা শুরু করে কেন্দ্র। একই সাথে ডাল, ভোজ্য তেলের আমদানি শুল্ক কমানো হয়, যা মোটেও ভালোভাবে নেয়নি গ্রামীণ ভারত। এবারের ভোটে গ্রামাঞ্চলে 2019-এর তুলনায় বিজেপির 75 সিট কম পাওয়ায় নেপথ্যে একটা বড় কারণ বলে মনে করছেন অনেকে। তো যাই হোক, দুটো কৃষিপ্রধান রাজ্য রয়েছে, হরিয়ানা, মহারাষ্ট্রে বিধানসভা ভোট হবে চলতি বছরে। সেদিকে তাকিয়ে কয়েকটি কৃষি পণ্যের রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করার কথা কেন্দ্র বিবেচনা করেছে বলে দাবি করছে সংস্থা। কিষাণ পঞ্চায়েতের ন্যাশনাল প্রেসিডেন্ট রামপাল জারসংবাদকে বলেছেন, সরকারের উপর চাষিরা রেগে আছে। রপ্তানির উপর নিষেধাজ্ঞা, সস্তার আমদানি অনুমোদন করে সরকার চাষিদের আয় কমিয়েছে। জাটের অভিযোগ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, চাষিদের বলির পাঠা করেছে, ইত্যাদি ইত্যাদি। এখানে পলিটিক্যাল আলোচনাটা ইম্পর্টেন্ট নয়। কৃষকদের আয় বাড়াতে কি পদক্ষেপ করতে পারে কেন্দ্র, সেটা আমাদের দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে এখনই কমপক্ষে 2টি কৃষি পণ্যের উপর রপ্তানি বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটতে পারে সরকার। উৎপাদন বাড়ানোর জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ করার পাশাপাশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেশি করে বাড়ানোর বিষয়টা সরকার বিবেচনা করতে পারে। এমএসপি বাড়ানোর কথা বলা হয়েছে। আমরা জানি এমএসপি অলরেডি ঘোষণা করা হয়েছে, গতকালই 15টা ফসলের ওপর এমএসপি ঘোষণা করা হয়েছে। বুধবারই কেন্দ্র ধানসহ 14টা শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে। তবে যে দাম বাড়ানো হয়েছে তাতে কৃষকদের ক্ষোভ কমবে না বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। গত বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য 7% বাড়ানো হয়েছিল, এবার বৃদ্ধির হার 5.4% মাত্র। তো সুতরাং এখানে ক্ষোভ কমবে না বলে মনে করা হচ্ছে।
কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি বলছেন, আমার মনে হচ্ছে সরকার চাল ও পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ তুলে নেবে। চাল এবং পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ তুলে নেবে, কারণ চালের যে পরিমাণ মজুদ প্রয়োজন তার থেকে 3.5 গুণ বেশি মজুদ রয়েছে। এবছর ভালো বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশন প্রেম গর্গের বক্তব্য, চালের রপ্তানিতে অনুমতি দেওয়ার কারণ রয়েছে এবং আমরা সরকারকে বিষয়টি দেখতে অনুরোধ করেছি। অর্থাৎ এটা এক প্রকার নিশ্চিত যে চালের রপ্তানি সেটা কিন্তু বিধিনিষেধটা তুলে নেওয়া হবে। মহারাষ্ট্রে পেঁয়াজ চাষ এলাকায় 8টি লোকসভা আসনেই বিজেপি হেরেছে। পেঁয়াজ রপ্তানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞার জেরে চাষিদের আয় কমেছে, যা বিজেপির বিরুদ্ধে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তুলো সয়াবিনের দাম কম দামের কারণে মহারাষ্ট্রের চাষিরা বিজেপির খুব দলে জানা গেছে। তো যেহেতু ভোট রয়েছে তার একটা দিক দেখে এখানে মনে করা হচ্ছে যে এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে এবং কৃষকদের আয় বাড়ানোর দিকে চড়তে হবে। রেকর্ড রুশ তেল আমদানি। মে মাসে ভারত রাশিয়া থেকে রোজ গড়ে 2.1 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে, যেটা রেকর্ড। রুশের তেলের দামে ছাড় বৃদ্ধি এবং চীনে তেলের চাহিদা কমার কারণে ভারতে রাশিয়ার তেল সরবরাহ বেড়েছে। ভারত সৌদি তেলের সরবরাহ মে মাসে গত মাসে সবচেয়ে ত্বরান্বিত এসে ঠেকেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের মনে রাখতে হবে। ভারত কিন্তু বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করছে। প্রচুর পরিমাণে রুশ তেল পাওয়া যাচ্ছে এবং দামের ছাড়ও বেশি মিলছে মে মাসে, কারণ চীনের চাহিদা কমেছে। তো এপ্রিলের তুলনায় মেতে ভারতে রুশ তেল আমদানি পরিমাণ 14.7% বেড়েছে। দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হচ্ছে ইরাক। রাশিয়ার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহ করছে দেশ হচ্ছে ইরাক। তো এই দুটো ইনফরমেশনই গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে বর্তমানে ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করছে এবং দ্বিতীয় সরবরাহকারী সেটা কিন্তু সৌদি আরব নয়, সেটা হচ্ছে ইরাক। নেক্সট এডিটোরিয়াল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল আমরা দেখব। এখানে যেটা বলা হচ্ছে, পরিবেশ বান্ধব চাষের জন্য চাই অন্য রাজনীতি, প্রতিদিনে ভয়ের ভোজ। তো এখানে বিভিন্ন ফসলে যে সমস্ত কীটনাশক ইত্যাদি ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আমরা দেখব। কচুরিপানাকে সবাই জঞ্জাল ভাবে, কিন্তু সেই জিনিসটা আগাগোড়াই কাজের। আগা খায় গরুতে আর শেকড় পচিয়ে সার হয়। দক্ষিণ চব্বিশ পরগনার টোনা মৌজার একটি জৈব খামারে দেখা গেল 20-25টা দেশি গরু খচমচ করে চকচকে সবুজ পাতা চিবোচ্ছে। তাদের গোবর, তাদের কচুরিপানার শিকড় জড়ো করে রাখা হয়েছে। এগুলো যাবে জমিতে। শস্যের বর্জ্য, তুষ, খড় যায় হাঁস মুরগিদের খাদ্যে, হাঁস মুরগির বিষটা হয় মাছের খাদ্য। কিছুটি নষ্ট হয় না এই অনন্ত পুষ্টি চক্রে। খামারে তৈরি হয় ছানা, ঘি, মাছ, মাংস, শস্য, ফল, আচার, জেলি, পশুখাদ্য, ভেষজ ওষুধ সহ 250 রকমের পণ্য, খাঁটি জৈব ফসল। সম্প্রতি ভারত থেকে রপ্তানি করা মশলা সিঙ্গাপুর, হংকং খারিজ করতে হইচই পড়ল। ভারতের আনাজ, ফল, চিংড়ি প্রায় ফেরত পাঠায় ইউরোপ, আমেরিকা। পরীক্ষায় নাকি অতিরিক্ত রাসায়নিক অ্যান্টিবায়োটিক মেলে। আমাদের বাজারে তেমন পাহাড়দার কই। স্বাস্থ্যের আশায় হয়তো শশা, লেটুস চিবোচ্ছেন, এদিকে শরীরে ঢুকছে নিষিদ্ধ কীটনাশকের মারাত্মক বিষ। চাষিও ফতুর রাসায়নিক সার কিনতে অতিরিক্ত ইউরিয়ায় অনুর্বর হচ্ছে মাটি। এসবই জানা কথা, কিন্তু খাদ্যরসিক বাঙালির জীবনচর্চায় কথাগুলো এলেবেলে। নিরাপদ খাদ্য আর সুস্থায়ী চাষের জায়গা, সেমিনার আর রিসার্চ পেপার এসব রাজ্যে অবশ্য এমন নয়। সিকিম 100% জৈব চাষ হচ্ছে। অন্ধ্রপ্রদেশে 2030 সালের মধ্যে রাসায়নিক মুক্ত চাষে পৌঁছানোর নীতি নিয়েছে। সে রাজ্যে 6 লক্ষেরও বেশি চাষি প্রাকৃতিক উপকরণে চাষ করছেন। কর্ণাটক 10% জমিতে জৈব চাষের লক্ষ্য নিয়েছে। উত্তরাখণ্ড তার 10টি ব্লককে জৈব বলে ঘোষণা করেছে। তো এই সমস্ত রাজ্য অলরেডি উদ্যোগ নিয়েছে। আর পশ্চিমবঙ্গে জৈব চাষের ইতিহাস দীর্ঘ, কিন্তু তা প্রধানত অসরকারি উদ্যোগের ইতিহাস। কর্পোরেটদের লাভ সর্বস্ব সংস্কৃতি আর ফড়ে মহাজনদের খপ্পর থেকে কৃষি পরিবেশ। জৈব ফসলের স্বাদ আর স্বাস্থ্যগুণ দুই ভালো, তা গৃহস্থ বোঝেন, কিন্তু শপিং মলে দুটো জবা ফুলের মতো ফুলকপির দাম 1 কেজি মুরগির সমান। এক জৈব চাষি জানালেন, সুপার মার্কেট তাকে ধানের যে দাম দেয়, ক্রেতাকে তার 2.5 গুণ দামে বিক্রি করে, মাশরুম 3 গুণ দামে। তুলনায় সাশ্রয়ী বিপণনে মডেল জৈব হাট, তবে এক্ষেত্রে সেগুলোর সংখ্যা হাতে গোনা। তুলনায় লাভজনক হোম ডেলিভারি। ক্ষেত থেকে গৃহস্থের ঘরে খাদ্য সরাসরি এলে 70-80% লাভ থাকে চাষে, কিন্তু এই ব্যবস্থা পর্যন্ত বৃহত্তর কলকাতাতেই কাজ করে। এটা কিন্তু সাধারণ জায়গায় নয়। সুতরাং লাভ লোকসানের একটা দিক এখানে চলে আসছে। তবে কি জৈব ফসল বিলাসিতা? সকলের জন্য স্বাদ যদি নীতি হয়, তাহলে সকলকে সুলভে নিরাপদ খাদ্য যোগাতে হবে। অথচ জৈব চাষ হয় কতটুকু? সিন্ধুতে বিন্দু বললেও লজ্জা করে। 2023 সালের আর্থিক সমীক্ষা বলছে জৈব ফসলের চাষ হচ্ছে 59 লক্ষ হেক্টর জমিতে, যা দেশের মোট কৃষি জমির মাত্র 4%। এ রাজ্যে কৃষক বন্ধু ভাতা পাচ্ছেন 1 কোটিরও বেশি চাষি।
তাদের মধ্যে জৈব চাষি 20 বাড়িয়ে 20,000 হতে পারে। জৈব চাষ প্রসারের কোনো লক্ষ্যমাত্রা নেয়নি পশ্চিমবঙ্গ। তো এখানে একটা ঘাটতি দেখা যাচ্ছে, আলোচনা করা হচ্ছে সেটাই। বরং সরকারি পাল্লা যেন ঝুঁকে বিপরীতে। কেন্দ্রীয় সরকার এবছর বাজেটে 1.5 লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে রাসায়নিক সারে ভর্তুকির জন্য। জৈব সারের উপকরণ যোগানোর জন্য বরাদ্দ সে তুলনায় ছিটেফোঁটা। সে টাকাও ধার্য করা রয়েছে খাতায় কলমে, রাজ্যগুলো না চাইলে মিলবে না। পশ্চিমবঙ্গে সে টাকার জন্য দরবার করবে, তার সম্ভাবনা কতটুকু? এ রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়কের পদ শূন্য থাকছে। সারের ডিলারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারাই চাষিদের কৃষির পরামর্শ দেন। কি পরামর্শ তারা দেবেন সহজেই অনুমেয়। চাষিদের নিজস্ব কোম্পানিগুলিকে ফার্মার্স প্রডিউসার কোম্পানি সারের ডিলারশিপ দিচ্ছে সরকার। এসবই বস্তুত রাসায়নিক চাষকে উৎসাহ দেয়। কেন্দ্র রাজ্য সরকার মুখে পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার কথা বলছে, সরকারি প্রকল্প বাজেট বরাদ্দ বলছে অন্য কথা। তো এইটাও কিন্তু একটা বাস্তব চিত্র যে বাজেট বরাদ্দ হচ্ছে রাসায়নিক সারের জন্য, সেইখানে উৎসাহ দেওয়ার জন্য। এটা হতাশাজনক। তবে এখনও এই অনাস্থায়ী বৃহৎ চিত্র। ইউরোপীয় ইউনিয়ন 2030 সালের মধ্যে রাসায়নিক কীটনাশকের ব্যবহার অর্ধেক করার উদ্দেশ্যে আইন পাশ করতে চেয়েছিল গত বছর। ইউরোপিয়ান পার্লামেন্ট সেই প্রস্তাবের বিরুদ্ধে বেশি ভোট পড়ে। ফলে বৃহৎ বাণিজ্যিক সংস্থার স্বার্থের কাছে জনস্বাস্থ্য পরিবেশের পরাজয় বলে দেখছেন অনেকে। ভারতের জৈব চাষ নিয়ে অনেক সংশয় রয়েছে। জৈব চাষে উৎপাদন কি কমবে? খাদ্য সংকট দেখা দেবে? যত গোবর চাই তত গরু কই? চাষ লাভজনক হবে কি করে? উদয়ভানু রায় এবং তার সহযোগীদের তৈরি টোনার জৈব খামার, যাকে রাজ্য সরকার মডেল মনে করছে, তা একটি লাভজনক বেসরকারি সংস্থা হিসেবে কাজ করছে 2004 সাল থেকে। সেখানে 42 জন চাষি পূর্ণ সময় নিযুক্ত, পিএফ সহ মাসিক বেতন পান। শেয়ার হোল্ডাররা বছরে অন্তত 12% লাভ পাচ্ছেন। এটা সম্ভব হচ্ছে চাষের সব উপকরণ তৈরি থেকে প্রক্রিয়াকরণ, বিপণন, সম্পূর্ণ প্রক্রিয়াটি চাষিদের অধীনে থাকার জন্য। তার মতে রাজ্যের প্রতিটি ব্লকে জৈব চাষের উপযোগী প্রাণী সম্পদ যথেষ্ট রয়েছে। জৈব চাষে অপচয় কমবে, উৎপাদক ক্রেতার মধ্যে তৃতীয় ব্যক্তি না থাকায় লাভে থাকবে চাষির, তৈরি হবে আস্থার সম্পর্ক। চিন্তা করলে স্পষ্ট হয় প্রশ্নটা শেষ অবধি প্রযুক্তির কৌশলে নয়, আদর্শের। ব্যক্তির সঙ্গে সমাজের, আর সমাজের সাথে পরিবেশের যে সংযোগ, গান্ধীবাড়ি ট্রেড ইউনিয়নের নেতা এলা ভট্ট তাকে বলেছিলেন অনুবন্ধ। মানুষের সাথে মানুষের সাথে তার ভোগ্যবস্তুর, আর সেই দুইয়ের সঙ্গে পরিবেশের যে নিরবিচ্ছিন্ন চক্র, তার মধ্যে ব্যক্তির অবস্থান কোথায়, সে সম্পর্কে সচেতন হওয়াই মূল কথা। অনুবন্ধ কার্যকর করার উপায় এখানে বাস, তার 100 মাইলের মধ্যে মানুষকে নিয়ে এমন একটি কমিউনিটি তৈরি করা যাতে দৈনন্দিন প্রয়োজনের যোগান দিব্যি হয়ে যায়। বিদেশীয় পরিবেশ স্বাস্থ্য আন্দোলন স্থানীয় কৃষি উৎপাদনের ব্যবহারের উপর গুরুত্ব দেয়। পরিবেশ বান্ধব, স্বাস্থ্য বান্ধব চাষের আসল চ্যালেঞ্জই সম্ভবত বিকল্প সমাজ বন্ধনের ধারণাতেই। জৈব চাষের 4টে প্রকল্প খাড়া করে গরুর হোস্টেল তৈরি করা যায়। চাষি কোম্পানিকে তেল, ঘি, জ্যাম, জেলি বানানোর ট্রেনিং দেওয়া যায়। হিমায়িত গাড়িও বিলি করা যায়। কিন্তু গ্রামীণ অর্থনীতির হ্রাস যেখানে মধ্যস্বত্বভোগীর হাতে, সেখানে রাজনৈতিক দল হয়ে উঠতে চায় মানুষে মানুষের সংযোগে একমাত্র সেতু। সেখানে দরিদ্রের স্বায়ত্ত স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা তৈরি করতে যায় অন্য এক রাজনীতি। সুস্থ মাটি, সুস্থ মানুষ, সেই বিকল্পের রাজনীতির ফসল। তো এখানে মূল যে সমস্যাটা সেটা তুলে ধরা হচ্ছে। মূল সমস্যা কিন্তু না তো প্রযুক্তিগত, না আর্থিক। মূল সমস্যাটা কিন্তু রাজনৈতিক আদর্শের। যে যখন সরকার চাইবে যে জৈব প্রযুক্তি বেশি করে আসুক, তখনই কিন্তু সেটা আসা সম্ভব। সেটা অবশ্যই বেশি লাভজনক এবং অনেক বেশি সহজে সেটা উৎপাদন করা সম্ভব। এখানে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ এডিটোরিয়াল। এরপর আমরা চলে যাব কারেন্ট অ্যাফেয়ার্সে। গতকাল ইন্টারন্যাশনাল যোগা ডে ছিল, 10th এডিশন ছিল। 2014 11 ডিসেম্বর ইউনাইটেড নেশন থেকে এটাকে যোগা ডে ঘোষণা করা হয়। জুন 21 2024-এ। ফার্স্ট সেলিব্রেশন হচ্ছে 2015-তে। 2024-এর থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে, ডাল লেকে, শ্রীনগরের কাছে, ডাল লেকের কাছে। এটা নরেন্দ্র মোদী এখানে গতকাল এটা অনুষ্ঠানটা করেছিলেন। যাই হোক, সারা বিশ্ব জুড়ে এটা পালিত হয়েছে। এবং গতকাল ছিল ওয়ার্ল্ড মিউজিক ডে, 21শে জুন। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, ওয়ার্ল্ড মিউজিক ডে। তো 1981-তে ফ্রান্সে এটাকে উদ্ভাবন করা হয় এই ডেটা। নেক্সট খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। মুসলিম মেজরিটি কান্ট্রি তাজিকিস্তান প্রহিবিট হিজাব ইউজ। তো মুসলিম মেজরিটি, যেখানে 96% মানুষ মুসলিম, 10 মিলিয়ন মুসলিম রয়েছে তাজিকিস্তানে, 96% জনসংখ্যার, তারা হিজাবকে ব্যান করেছে, বন্ধ করেছে। এটাকে এলিয়েন গার্মেন্ট আখ্যা দেওয়া হয়েছে এবং এটা ঈদি বলে একটা কাস্টম, চিলড্রেনদের অর্থ চাওয়ার যে ব্যাপারটা ঈদের সময়, সেটাকে বন্ধ করা হচ্ছে। তো এই দুটো জিনিস এখানে ব্যান করে দেওয়া হয়েছে। তো আমাদের এটা ছাড়াও জানতে হবে তাজিকিস্তানের ক্যাপিটাল হচ্ছে দুশানবে, কারেন্সি হচ্ছে সমনি, মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্সিতে
যে দেশগুলো নিউজে থাকে সেই দেশেরই কারেন্সি ক্যাপিটাল জিজ্ঞাসা করা হয়। তো দুশানবে কারেন্সি সোমনি, এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান। নেক্সট, পাঞ্জাব পুলিশ লঞ্চেস অপারেশন ইগল 4 টু কার্ব ডার্ক মিনেন্স। তো অপারেশন ইগল 4, অপারেশন ইগল, এটা 4th ফেজ তাদের ড্রাগ স্মাগলারদের কার্যকলাপ বন্ধ করার জন্য স্টেটে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ। নেক্সট, এয়ার পলিউশন কিল্ড 80 লাখ গ্লোবালি, 20 লাখ ইন ইন্ডিয়া, আর রিপোর্ট বাই স্টেট অফ গ্লোবাল এয়ার অ্যান্ড ইউনিসেফ এবং স্টেট অফ গ্লোবাল এয়ার, সেখান থেকে বলা হচ্ছে শুধুমাত্র বায়ু দূষণের জন্য সারা বিশ্বে 81 লাখ মানুষ মারা যাচ্ছেন, 21 লাখ ভারতেই মারা যাচ্ছেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আমরা বিভিন্ন জায়গাতে এটাকে ব্যবহার করতে পারি, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, যেহেতু ইউনাইটেড নেশনের একটা সংস্থা থেকে এটা রিপোর্টটা বের করা হয়েছে। রিপোর্ট সেট PM 2.5 পার্টিকুলেট ম্যাটার 2.5 পলিউশন, যেটা খুব সূক্ষ্ম এবং বায়ু দূষণ ঘটায় সবচেয়ে বেশি, কজড বাই বার্নিং অফ ফসিল ফুয়েল অ্যান্ড বায়োমাস ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু দ্য এয়ার পলিউশন ডিজিজ বার্ডেন ওয়ার্ল্ড ওয়াইড। তো PM 2.5 অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার 2.5, খুব সূক্ষ্ম যে সমস্ত ধূলিকণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, নানান পদার্থ, যদি কণা, শুধুমাত্র ধূলিকণা নয়, বিভিন্ন কণা থাকে, সালফার ডাইঅক্সাইড ইত্যাদিতে নানা রকম কণা থাকে। তো সেই সমস্ত কণাকে পার্টিকুলেট ম্যাটার বলা হয়, এবং 2.5 এর যে সাইজটা সেটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা পদার্থ, এবং সেটাই কিন্তু সবচেয়ে বেশি রোগের কারণ, বায়ু দূষণের কারণ। তো সেটার কথা এখানে বলা হচ্ছে। সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কিন্তু এর জন্যই রোগগ্রস্ত হন। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এবং এই পুরো ইনফরমেশনটা আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। নেক্সট, ইউনিভার্সিটি অফ বিশ্বেশ্বরাইয়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সেখানে ফার্স্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা হচ্ছে S ত্রিপাঠীকে। 18 লোকসভাতে প্রেসিডেন্ট প্রোটেম স্পিকার নিয়োগ করেছেন ভার্তুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার, অর্থাৎ স্পিকার নির্বাচিত হওয়ার আগে প্রোটেম স্পিকার নিয়োগ করেন প্রেসিডেন্ট। তো সেই প্রোটেম স্পিকার হয়েছেন ভার্তুহরি মেহতাব। নেক্সট, ব্রিটিশ অ্যাক্টর থিও জেমস appointed as Global Goodwill Ambassador of United Nations Refugee Agency, United Nations High Commissioner for Refugee, UNHCR এর গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর, থিও জেমস, ব্রিটিশ অ্যাক্টর থিও জেমস। ডেভিড জনসন, ফর্মার ইন্ডিয়ান পেসার, পাসড অ্যাওয়ে। চেনাব রেল ব্রিজ ইন নিউজ, গুরুত্বপূর্ণ, চেনাব রেল ব্রিজ সবচেয়ে উচ্চতম। The Indian Railway recently conducted a successful train run on the newly constructed world highest railway bridge, Chenab Rail Bridge in Jammu and Kashmir. তো চেনাব রেল ব্রিজ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় রয়েছে? চেনাব রেল ব্রিজ ইজ লোকেটেড বিটুইন বক্কাল অ্যান্ড কোরি ইন দ্য রেসাই ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, রেয়াসি ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরে রেয়াসি ডিস্ট্রিক্টে চেনাব নদীর ওপরে চেনাব রেল ব্রিজ রয়েছে, যেটা হচ্ছে বিশ্বের হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। তো 1.3 কিলোমিটার লং, লোকেটেড 359 মিটার অ্যাবভ চেনাব রিভার বেড, 359 মিটার, অত্যন্ত উচ্চতম, এই কারণে বলা হচ্ছে হাইয়েস্ট সিঙ্গেল আর্চ রেলওয়ে ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সিঙ্গেল আর্চ রেলওয়ে ব্রিজ। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো এটা উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল লিঙ্ক প্রজেক্টের মধ্যে পড়ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। এর সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।